বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রা আলোচনাটা শুরু করতে চাই এই জায়গা থেকে যে মাত্র কয়েকদিন আগে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন নতুন একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। আমরা শুনছি যে এই মাসেই দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মধ্যে বা তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এরকম নানাভাবে যে নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেখানে সরকারের একজন উপদেষ্টা পদত্যাগ করে সেখানে যুক্ত হবেন। তারা একটা জরিপ কার্য পরিচালনা করছে এবং দ্বিতীয় ব্যক্তি কী হবে সেগুলো নিয়ে আলোচনা চলছে। সো নতুন এই রাজনৈতিক দলকে আপনারা কীভাবে দেখছেন, আমি সেটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশের টকশোর পথিকৃৎ জিলুর ভাই আর অপর বিজ্ঞ আলোচক আবু সাইদ খান। দেখুন, নতুন দল সম্পর্কে বিএনপির স্পষ্ট বক্তব্যটা হচ্ছে যে, আমি তারেক রহমানকে কোট করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, তিনি বলেছেন নতুন দল আসলে আমরা স্বাগত জানাই, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এই দলটি হয় তাহলে জনগণ হতাশ হবে। বিএনপির মহাসচিব বলেছেন যে নতুন দল যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায় তাহলে আরেকটি সরকার, নির্বাচনকালীন আরেকটি সরকারের প্রয়োজন হবে। কারণ আমাদের যে পঞ্চদশ সংশোধনী এটা বাতিল হয়েছে। এখন আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার যে আন্দোলনটা ছিল, এটার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দ্বার উন্মোচিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বাধা নাই। তো এখন ডক্টর ইউনূস যদি নিজে দলের প্রধান হতে চান তিনি হতে পারেন। তিনি তার লালিত স্বপ্ন অন্যের মাধ্যমে দেখবেন কেন? আমি মনে করি তিনি যোগ্য মানুষ, বাংলাদেশে অ্যাকসেপ্টেবল মানুষ, গ্রহণযোগ্য মানুষ। এখনো হিজ ব্যালেন্সিং ফ্যাক্টর আমরা মনে করি। বলছি ওনার নাম এই আলোচনার মধ্যে কেন আনছেন? না, উনি বলেছেন যে গত কিছুদিন আগে ছাত্ররা যে অর্জন ছিনিয়ে এনেছে, এটা তাদের রক্ত দিয়ে ছিনিয়ে এনেছে, এটা তাদেরকেই রক্ষা করতে হবে। পুরনোরা এলে আবার সব পুরনো ধারায় সব কিছু ফিরে যাবে। তো উনি যদি এটাই বলেন তাহলে এই নতুন দল গঠনের মধ্যে ডক্টর ইউনূসের স্বপ্ন বোঝা যায় যে উনি আছে। উনি যে স্বপ্নটি 2007-08 উনি পূরণ করতে পারেন নাই, এই স্বপ্নটি যদি এখন পূরণ হয় অসুবিধা কি? উনি করুন এসে দল। আমি ডক্টর ইউনূস যদি দল করতে আসেন আমি স্বাগত জানাবো, এবং সাথে সাথে বলবো যে আল্লাহর ওয়াস্তে আপনি এই মসনদ ছেড়ে আসুন, এসে আমাদের কাতারে এসে দল করুন, দেখুন দৌড়ঝাঁপ করে কেমন লাগে। একটা নতুন অভিজ্ঞতা তো হতেও পারে। এবং এই কারণে যদি উনি আরেকটা নোবেল প্রাইজ পান, যে ডক্টর মাহাথির মোহাম্মদের পর আবার এই বয়সে উনি এসে রাষ্ট্রপ্রধান হয়েছেন, আমি খুব অখুশি হব না। তবে আমার যে কথাটা হচ্ছে যে ওনার এই 6 মাসে যে অগ্রগতির যে বিষয়টি হলো, আমি সমকালের একটা রিপোর্ট পড়ছিলাম আসার সময়। সেইটা হচ্ছে যে অস্ত্র উদ্ধারে, লুট হওয়া অস্ত্র ভীতি ছড়াচ্ছে, হেডলাইনটা এটা। এবং সেইখানে 5750টি অস্ত্র লুট হয়েছে এবং 6 লাখেরও বেশি গোলাবারুদ লুট হয়েছে। আপনি দেখুন যে আজকে এইটার কোনো অগ্রগতি নাই, অস্ত্র উদ্ধারের কোনো অগ্রগতি নাই। অন্যরা আমার সাথে হয়তো মোর সমস্যাটা বলবেন যে কোন কাজের অগ্রগতিটা আছে, কিন্তু অস্ত্র উদ্ধারের অগ্রগতিটা এই জন্য হওয়া দরকার যে আজ থেকে কয়েকদিন পরে যখন নির্বাচনের কথা আসবে তখন যে গুপ্ত হত্যা, আপনার মনে আছে নিশ্চয়ই 14ই ডিসেম্বর যে গুপ্ত হত্যা হচ্ছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে, এই ইতিহাসটা তো আছে আমাদের। তো সেই ক্ষেত্রে আজকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার একেবারে শেষ লগ্নে এসে যদি আমরা দেখি যে এইরকম একটা এই গুপ্ত হত্যার দিকে দেশ এগিয়ে যায়, এই যে হাজার হাজার অস্ত্র, লাখ লাখ গোলাবারুদ, এইগুলি অগ্রগতি না হলে আমি আপনাকে বলছি দেখবেন যে নেক্সট, আমি বলছি যে এটা যে ভবিষ্যৎবাণী না, তবে অঙ্কটা হচ্ছে এইরকম যে একটি দল যারা নির্বাচন চায় না, যারা সংস্কার চায়, বলে
আসলে এরা সংস্কারও চায় না, এরা চায় সময়। সময় চায় যারা, এরা গুপ্ত হত্যায় নামবে এবং বলবে যে দেশে গুপ্ত হত্যা হচ্ছে, এখন নির্বাচনের দরকার নাই, পরিবেশ নাই, বাবা কিছুদিন পরে। প্রশ্ন আপনি মানে এটা আইনি বিষয় আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। জামায়াতের তো নিবন্ধন বাতিল, মানে এখন পর্যন্ত যে স্ট্যাটাস, তাতে তো তার নির্বাচন করতে পারার কথা না। জামাতকে নিবন্ধন ফিরে পেতে হবে, এক। আর নাম্বার টু হচ্ছে, আমাদের হাইকোর্টে যেহেতু দাড়িপাল্লাটা যেহেতু আমাদের বিচারের প্রতীক, এই জিনিসটা, এই দাড়িপাল্লা কোনো অবস্থাতেই সে যদি প্রতীক এবং নিবন্ধন ফিরেও পায়, তাহলে দাড়িপাল্লা সে পেতে পারে না, কোনো অবস্থাতেই না। ওকে, আমি আসছি আবার আপনার কাছে। মিস আবু সাইদ খান, নতুন দল নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, আপনাদের নানা পত্রপত্রিকায় প্রতিদিন নানা রকমের রিপোর্ট, নানা রকমের আলোচনা টেলিভিশনে। আপনার কাছে শুনতে চাই আপনি কতটা বা কীভাবে দেখছেন আসলে নতুন দল গঠন করবার প্রক্রিয়া এবং জনগণের এই বিষয়ে উৎসাহ, এবং আরও বিশেষভাবে বললে আগামী নির্বাচনের সঙ্গে সম্পর্ক। প্রথমত হচ্ছে যে এই শিক্ষার্থীরা তারা রাজপথে ছিল এবং স্বৈরশাসনের পতনের আন্দোলনে তারা অগ্রণী ছিল, এবং তারা যদি একটা দল করে তো নিঃসন্দেহে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি স্বাগত জানাই। কিন্তু কিংস পার্টি চাই না। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মানে করতে যাচ্ছেন শুনেছি, যে এখানে নাহিদ ইসলাম অর্থাৎ পদত্যাগ করবেন এবং দলের নেতৃত্ব নেবেন। এটা ভালো ব্যাপার, এবং অন্যরাও যদি এই দলের সঙ্গে কেউ সংশ্লিষ্ট থেকে থাকেন, তারাও নিশ্চয়ই পদত্যাগ করে এই দলের সঙ্গে যুক্ত হবেন। কেন সরকারের ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল হোক, সেটা গণতন্ত্রের জন্য সহায়ক না। জনগণের মাঝ থেকে দল গড়ে উঠুক। এই যে যাদের অন্যদের কথা বলছেন, তাদেরকে সংস্রব বলতে আপনি কি বোঝাচ্ছেন? না, তারা যদি এই দলের সঙ্গে সংশ্লিষ্ট অন্যরা হতে চান, আর যদি কেউ বলে না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যেই কি এটা প্রতীয়মান হয়নি যে কারা কারা এর সঙ্গে যুক্ত হতে পারেন? এখন ধরেন কেউ বললেন যে আমি যোগ দিব না এই দলে, এখন আমি যখন যোগ দেবো তখন পদত্যাগ করবো, কিন্তু না, সেইটা হতে পারে না। সে বলতে পারতো, এইটা তাকে বলতে হবে যে এই রাজনৈতিক দল যেটা হচ্ছে এটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, এবং আমি এই দল করবো না কখনো। হ্যাঁ, এটা নেই, আর করবো না। তো কখনো যদি কেউ করে ফেলে তো করানো নাই, যোগ দিতে তো পারেনি, তো তখন তার কিছু বলার নাই। তবে তাকে ঘোষণা করতে হবে যে সংশ্লিষ্টতা নেই, কমপক্ষে এতটুকু তো দরকার। আর একটা হচ্ছে যে কিংস পার্টির অভিজ্ঞতা তো আমাদের কাছে ভালো না। আমরা তো জানি ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে একটা কিংস পার্টি হয়েছিল, তারপরে পরবর্তীতেও 11 সময় তো একাধিক কিংস পার্টি, আরও এক কিংস পার্টির উদ্যোগ ছিল, কোনোটাই তৃণমূল, বিএনপি একটা হয়েছিল, আওয়ামী লীগের আমলে কিছু কিছু চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, চেষ্টা হয়েছিল, কিন্তু কিংস পার্টি কখনো সফল হয়নি। হ্যাঁ, এই আওয়ামী লীগের আমলেও করা হয়েছে, তৃণমূল বোধহয়, বিএনপিটাই আওয়ামী লীগের আমলেই হয়েছিল, এগুলো কোনোটাই সফল হয়নি। অতএব দল হতে হবে জনগণের সমর্থন নিয়ে, এবং জনগণের মাঝ থেকে রাজনৈতিক দল গড়ে তুলতে হয়, এবং সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেটাই করা উচিত। আর একটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে কনসেপ্টটা আমাদের এখানে, কেননা মানে আগস্ট অভ্যুত্থানের পরে এখানে তো বিপ্লবী সরকার হয় নাই, জাতীয় সরকার হয়নি, অন্তর্বর্তী ব্যবস্থা একটা সরকার হয়েছে আদালতের নিয়ে, এবং সেই ধারণাটা যে এই সরকার হবে নিরপেক্ষ, কোনো দলের না। অতএব সেই ক্ষেত্রে কোনো দলের প্রতি তার পক্ষপাতিত্ব, সমর্থন কিংবা যে কোনো ধরনের প্রশ্রয় দান, সেটা ঠিক হবে না। আর তা না হলে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এসছে যে তখন তাহলে নির্বাচন হবে কি এই দলের অধীনে, তো তখন তো দলনিরপেক্ষ সরকার, যেটা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা এসেই যায়, তো সেটা হতে পারে। আমি এখনও মনে করি যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে, আর তারা যদি সেই নিরপেক্ষতা রক্ষা করতে না পারে, সেই ক্ষেত্রে সেখানে সংবিধান মানে বিষয়ে, অর্থাৎ আদালতের রায় অনুযায়ী সেখানে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। তো সেখানে আমি যদি একটু স্ট্রেট প্রশ্ন করি, আপনি কি সেই সম্ভাবনা অথবা আশঙ্কা, যেটাই বলে না কেন, দেখছেন এখনও? আমার মনে হয় যে মন্তব্য করার জন্য যথেষ্ট উপযুক্ত সময় নেই, সময় নয়। মানে আপনি তো জার্নালিস্ট, সিনিয়র জার্নালিস্ট, আপনাদের ডিপ্লোম্যাটিক অ্যান্সার করলে না, এখনো বলা যাচ্ছে না, এটা মনে হচ্ছে না, মানে মন্তব্য করবার মতো সময়টা হয়নি, আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। আমি জাস্ট দুষ্টুমি করছিলাম। যে মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি শুনছিলেন, এবং
প্রশ্ন হচ্ছে যে এই দল আপনি প্রফেসর ইউনূসের কথা বলেছেন, কিন্তু একজন উপদেষ্টা ইতিমধ্যেই পদত্যাগ করবেন বলে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, এবং ধারণা করা হয় যে অন্তত আরও দুজন ছাত্রনেতা এই সরকারে রয়েছেন এবং তাদেরকে সমর্থনও করছেন অন্য কিছু উপদেষ্টা, যদি আপনি শুধুমাত্র প্রধান উপদেষ্টার কথা বলছেন, এবং সরকারের বাইরে থেকেও একটা প্রভাবশালী অংশ দেশে বিদেশে তারা এদের সঙ্গে আছেন। সো আমি যেটা বুঝতে চাই যে আগামী নির্বাচনের সঙ্গে সম্পর্ক দেখলে আসলে কোন জায়গায় কি দাঁড়াচ্ছে। আবু সাইদ খান বলছেন মন্তব্য করবার সময় হয়নি, তবে এরা যদি নিরপেক্ষতা পূর্ণ করে ফেলে তাহলে আদালতের রায় অনুযায়ী নতুন করে হয়তো তত্ত্বাবধায়ক সরকার দেখলেও দেখতে হতে পারে। হ্যাঁ, আমি আপনাকে একটা, যেহেতু সাইদ ভাই একটু ডিপ্লোম্যাটিক্যালি বললেন, উনি একজন সিনিয়র সিটিজেন, আমরা সিনিয়র সিটিজেন হওয়ার কাছাকাছি, 65 ইজ দ্য কী বলে লেভেল অফ 60 সিনিয়র সিটিজেন, আমরা এটার কাছাকাছি একবার পৌঁছে গেছি। তো সেখানে আমি স্পষ্ট বলি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বক্তব্যটা হচ্ছে যে আমরা কারো প্রতি কোনো রাজনৈতিক দর্শনের কারণে আমরা কারোর প্রতি অন্যায্য কিছু করব না, এমনকি যদি আমরা হেরেও যাই তারপরেও আমি কোনো অন্যায্য কিছু করব না। এটাই হচ্ছে বিপ্লব 5ই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা, এটা হওয়া উচিত। 1 নাম্বার 2 হচ্ছে যে আর বিচার কাদের হবে? যারা শুধু খুন খারাপি করেছে, লুটপাট করেছে, মোটামুটি প্রমাণিত, এটা তো সবাই লুকোমুখেই জানে, একটা এলাকায় গেলে কারা কারা এই ঘটনাগুলি করছে। তো এই গড়ে 500-700 লোককে আমরা এটার প্রসিকিউট করার পক্ষে নই। একটা বিশ্বাসযোগ্য, একেবারেই যে গ্রহণযোগ্য যে বিষয়টা আছে যে কত লোক এইখানে উপজেলা লেভেলে, জেলা লেভেলে এই অপকর্মটা করেছে, অস্ত্র হাতে, অস্ত্র উঁচিয়ে মানুষকে ধাওয়া করেছে, মানুষের উপর গুলি করেছে, পুলিশকে নিয়ে বলছে গুলি কর গুলি কর। তো এই লোকগুলি ছাড়া বাকি লোকগুলিকে আমার মনে হয় যে ভয়ভীতির থেকে মুক্ত করে দেওয়া উচিত, সমাজে একটা সুষ্ঠু পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য। নাম্বার 2 হচ্ছে যে আমি মনে করি যে সংস্কার, এই যা সংস্কার আমি শুনলাম এই পর্যন্ত, আমি আপনাকে সাইদ ভাইয়ের কাছে আলোচনার জন্য দেই। আপনি নিশ্চয়ই শুনেছেন যে উপজেলা পরিষদের পরে একটা জেলা পরিষদ করেছে। জেলা পরিষদে একটা কমিটি আছে, একটা জেলা পরিষদের চেয়ারম্যান আছেন আর কিছু মেম্বার আছেন। এরা নাকি স্থানীয় সরকার, বাট এদের কোনো কাজকর্ম কি কেউ জানে না। এবং ওদের আন্ডারে 2 জন ডেপুটি সেক্রেটারি কাজ করে, একজন সিও চিফ এক্সিকিউটিভ অফিসার আর একজন সচিব, 2 জন ডেপুটি সেক্রেটারি কাজ করে। আর ওইদিকে একজন ডেপুটি সেক্রেটারি ডিসি আর তার আন্ডারে কয়েকজন সিনিয়র সহকারী সচিব, এদেরকে নিয়ে এডিএম, এডিসি, এদেরকে নিয়ে একটা লাটবহর নিয়ে উনি সব কিছু চালান। এবং উনি ডিডিসি মানে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিং করেন যে, এবং ওইখান থেকে জেলা পরিষদ থেকে একজনকে পাঠায় এই যে পরিষদ চেয়ারম্যান সাহেব। তো আমার কথা হচ্ছে যে উপজেলা পরিষদ যদি উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে চলতে পারে, এটাকে আরও স্ট্রেংথেন করে একটা জেলা পরিষদকে, একটা জেলা পরিষদের ইউনিফাইড জেলা পরিষদের আন্ডারে পুরো ডিসি এবং জেলা পরিষদকে যে কোনো একটা নাম দিয়ে করা যায়, নির্বাচিত বডির আন্ডারে যদি জেলা চলে, মন্দ কি? আপনি দেখছেন আজ পর্যন্ত এই যে মুহিত চৌধুরী যেটা করলেন, মুহিত চৌধুরী যে টিপিক্যাল আমলা, তার মাথার থেকে নতুন কোনো চিন্তা বের হওয়ার কোনো কারণ নাই। আমি আপনাকে বলছি, মানে প্রশাসনিক কর্মকর্তারা দুর্বল হতে পারে, তাদের ক্ষমতা খর্ব হতে পারে, তাদের উপর কোনো নির্বাচিত ব্যক্তি বসতে পারে, এটা তার মাথা থেকে বের হবে না। তো আমি বলছি যে এখনও সময় আছে যে বিএনপির কাছে প্রস্তাব করেন যে আপনারা ক্ষমতায় গেলে একটা জেলায় একটা ইলেকটেড বডি পুরো জেলাটাকে শাসন করবে। তো এটা একটা সংস্কার, বেসিক সংস্কার প্রস্তাব হতে পারে। যেমন মন্ত্রিপরিষদ, আপনি মিউনিসিপ্যালিটিগুলি আপনি মন্ত্রিপরিষদ শাসিত সরকার দিয়ে পার্লামেন্টারিয়ান ফর্ম অফ গভর্নমেন্টে আপনি দেশ চালান, মেয়র চালান রাষ্ট্রপতি শাসিত সরকারের পদ্ধতিতে। সবগুলি কমিশনার থাকবে, দলের ভিত্তিতে ইলেকশন হবে এবং কমিশনাররা একজন মেয়র ইলেক্টেড করবেন, যেটা আবুল হাসনাত পর্যন্ত ছিল, মনে আছে আপনার? তো এইভাবে হবে। এবং যা ম্যাক্সিমাম কমিশনাররা যেদিনই চাইবেন না মেয়র, তিনি নেমে যাবেন, অন্য একজন মেয়র হবেন। তো এটা যদি করা যায় এবং সিটি গভর্নমেন্ট হয়, তো এইগুলোর কিন্তু কোনো আইডিয়া নাই, আপনি দেখবেন। তো এই জন্য আমি বলছি যে এরা বস্তুত সংস্কার চায় না, সময় চায়। সময় কেন চায়? দল গুছাবেন, স্বপ্ন করবেন। আপনি বললেন যে ফেরদৌস কুরেশির কথা। ফেরদৌস কুরেশি
বেসিক্যালি ফেরদৌস কুরেশি এটা হলো কিংস পার্টির সি পার্টি বা বি পার্টি বা বি টিম বা সি টিম। অরিজিনাল যে ছিলেন তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি হওয়ার কথা ছিল কিংস পার্টি। তো কিংস পার্টি যখন এটা ফেল মেরেছে তখন ফেরদৌস কুরেশিকে দিয়ে চেষ্টা করা হয়েছে। ফেরদৌস কুরেশি ফেল মারছেন, ফখরুদ্দিন আহমেদ পালিয়ে গেছেন। বাট মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন তো শেখ হাসিনা মঈনুদ্দিনের শেষ দিন পর্যন্ত 15ই জুন পর্যন্ত উনি চাকরি করেছেন 2009 সালে। তো সেই ক্ষেত্রে আমার কথাটা হচ্ছে যে অপ্রয়োজনীয় বিতর্ক না ছেড়ে যে ধরুন একটা জিনিস, আমার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি জাতীয়তাবাদকে আপনি বহুত্ববাদ দিয়ে আপনি রিপ্লেস করতে চান কেন? বহুত্ববাদের মধ্যে LGBTQ আছে, এই লেসবিয়ান, গে, এটা কোনো ধর্ম বাংলাদেশে কেউ সমর্থন করে? বহুত্ববাদের লেসবিয়ান, গে এইটা সমর্থন করে কেউ করে না, কিন্তু উনি এনেছেন। তো এইখানে আমরা যেটা বহুদিন ধরে বলতেছিলাম যে অন্তর্ভুক্তিবাদ বা ইনক্লুসিভিজম, যে অন্তর্ভুক্তিবাদ এটা এখানে করুন, যে জাতীয়তাবাদের পাশে আরেকটা অন্তর্ভুক্তিবাদ হতে পারে, যে সোসাইটিটা অন্তর্ভুক্তিমূলক হবে। কেউ কোনো রাজনৈতিক দর্শনের কারণে, বিশ্বাসী অবিশ্বাসী কোনো ধর্মের কারণে তিনি সমাজ থেকে নিগৃহীত হবেন না বা সমাজে তিনি ইগনোর করা হবে না তাকে। বরঞ্চ আজকে গত 15, 16, 17 বছরে যে অন্তর্ভুক্তিমূলক একটি সমাজের দাবি অনেক বেশি প্রবল হয়ে আছে। জি, আমি আবু সাইদ খান আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, যদি নির্বাচন নিয়ে আলোচনা করছি, সংস্কারের প্রসঙ্গটা মিস্টার ঠাকুর তুললেন। ন্যাশনাল কনসেনসাস কমিশন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং প্রফেসর আলী রিয়াজকে ভাইস চেয়ার করে করা হয়েছে। তারা একটা প্রথম বৈঠকও করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 27টি রাজনৈতিক দল, শতাধিক রাজনৈতিক নেতা অংশ নিয়েছিলেন। আপনি কি মনে করেন যে এই সংস্কারের কর্মসূচি বা তাদের যে প্রস্তাবনা সেসব বিষয়ে কতটা জাতীয় ঐকমত্য পৌঁছবার জায়গায় বাংলাদেশ আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে, বা সবাই আমরা চাই জাতীয় ঐকমত্য থাকা ভালো, অন্তত কিছু বিষয়তে ঐকমত্য থাকা খুবই জরুরি, কিন্তু আপনি কতটা আশাবাদী এই প্রক্রিয়ার মধ্যে? না, ওই যে ব্যাপক যে সংস্কারের প্রস্তাব আছে এখান নিয়ে ঐকমত্য গড়ে তোলাটা খুবই সময়ের ব্যাপার, কিন্তু তাকে কিছু কমন জায়গায় তাকে আসতে হবে। যেমন ধরুন যে উনি বলেছিলেন যেটা, যে শক্তিশালী স্থানীয় সরকার, জনপ্রতিনিধিত্বমূলক এবং শক্তিশালী স্থানীয় সরকার, সেটা হচ্ছে ইউনিয়ন থেকে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জেলাতে এটা হওয়াটা, এই ব্যাপারে বোধহয় খুব আমি দেখি রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব দ্বিমত নেই। তো এই ধরনের একটা ব্যাপার হতে পারে। যেমন দ্বিকক্ষের ব্যাপারে, এটার ব্যাপারে কোনো দ্বিমত দেখছি না। 2 বার এর বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই। তো এরকম কিছু কিছু বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ হতে পারে। তারপরে আরেকটা বিষয় যে দ্বিকক্ষ হলে উচ্চকক্ষ কিভাবে হবে, তো সেই ব্যাপারটাও একটু ফায়সালা হতে পারে। এই ধরনের কতগুলো সমস্ত প্রস্তাবকে নিয়ে ঐক্যমত্যে পৌঁছা এটা খুব কঠিন ব্যাপার, তাহলে সেটা সময়ের ক্ষেপণ হবে এবং তার ভিতর তখন বিভিন্ন রকম প্রশ্ন আসবে যে তাহলে কি সময়। এই কমিশন 6 মাসের জন্য করা হচ্ছে, সেটা কিন্তু 6 মাসের মধ্যে এতগুলো মানে টোটাল বিষয়গুলোকে, যেসব ধরুন যে 10টা কমিশনের যেসব প্রস্তাব আসবে সেগুলো নিয়ে ঐক্যমত্যে আসা সম্ভব না। তাকে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন কিংবা স্থানীয় সরকার, দ্বিকক্ষ, কিংবা সে উচ্চকক্ষে কিভাবে নির্বাচন হবে, এটা সংখ্যানুপাতিক পদ্ধতি কেনা, এরকম কতগুলো কমন জায়গা ঠিক করতে আমি জানি না। কিন্তু সমস্ত প্রস্তাব যদি সামনে নিয়ে আলোচনা শুরু হয় 6 মাস কেন 6 মাসও লেগে যাবে আমার কাছে যেটা মনে হয়েছে। অতএব এই জায়গাটা ফায়সালা করার দরকার। আর একটা হচ্ছে যে সরকারকে তো ভাবতে হবে যে সব কাজ তার পক্ষে করা সম্ভব না, অতএব তার অগ্রাধিকারটা তাকে চিহ্নিত করতে হবে যে এই কাজগুলো তারা করবেন, বাকিগুলো রাজনৈতিক সরকার করবেন। তো সেই ধরনের একটা রূপরেখা যেটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা তারা করতে পারে। এমনকি এই সময় যেমন আজকে যেটা এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন আইন শৃঙ্খলার উন্নতি না হলে কোনো সংস্কার কাজ দেবে না। আসলে তো আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য এটা হচ্ছে অগ্রাধিকার। আমার কাছে মনে হয় 2টো জিনিস অগ্রাধিকার পাওয়া উচিত। একটা হচ্ছে দ্রব্যমূল্য, কেন সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, গরিব মানুষ, নিম্নবিত্ত, কিরানি, দোকানি সবাই রাজপথে নেমেছিল কি জন্য? তারা নাভিশ্বাস উঠে গিয়েছিল দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতির কারণে। তো তারা সেখান থেকে পরিত্রাণ চেয়েছে। এখানে মানুষ, এখানে মাস্তানি, পুলিশ ইত্যাদির হয়রানি, তার বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ ছিল।
আইন শৃঙ্খলা উন্নয়ন তারা চেয়েছে। অতএব এই দুটো জায়গাটাকে অ্যাড্রেস করা দরকার। এখানে কিন্তু আপনার সংবিধানের কোনো পরিবর্তনের দরকার নাই। আপনার আইন শৃঙ্খলার উন্নয়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা এর জন্য সংবিধানের পরিবর্তন নাই, এবং এই ব্যাপারটা কিন্তু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিতে পারে, এবং যে কোনো পজিটিভ ইনিশিয়েটিভ যদি গভর্নমেন্ট গ্রহণ করে কেউ আপত্তি করবে না, কোনো দলই কিন্তু আপত্তি করবে না। কিন্তু এই ক্ষেত্রে বাধাটা কোথায়? জি মিস্টার ঠাকুর। বাধাটা হচ্ছে যে আমি আপনাকে বলি যে এই সরকারে কোনো লোক মুভ করতে চায় না। আপনি দেখুন যে আমার 64টা জেলায় 64টা পুলিশ লাইন আছে। যে আমার কথাটা হচ্ছে যে পুলিশের যে কয়জন গণহত্যার সাথে জড়িত এই কয়জন ছাড়া বাকি সব পুলিশকে আমি নির্ভয়ে কাজ করার একটা পরিবেশ এনশিওর করতে পারি। এটা 3 মাসেই করা যায়, ইভেন 1 মাস 45 দিনে করা যায়, 1 মাস বা 45 দিনে করা যায়, সম্ভব। এটা আমি এই বলি 5 দিনে 10টা জেলা টোর করার আমার অভিজ্ঞতা আছে, পঞ্চগড় থেকে জয়পুরহাট পর্যন্ত। তো সকালে বিকাল সকাল বিকাল কোনো হেলিকপ্টারের দরকার নেই, 28 বার হেলিকপ্টার চড়ার কোনো দরকার নাই 6 দিনে। তো 6 দিনে 5টা জেলা ইজি টোর করা যায়, একবার বড় বড় মিটিং করে। তো আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্র উপদেষ্টা এটা মুভ করবেন না, অন্যান্য উপদেষ্টা মুভ করবেন না, এইখানে থাকবেন। মানে এইখানে আমি আমাদের জিল্লুর ভাইয়ের একটা ভিডিও দেখে খুব আমি খুব হচ্ছে যে ইমপ্রেসড হয়েছে যে কেউ মতিউর রহমান চৌধুরী আজকে 2 মাস আগে বলছিলেন যে সবাই কি ফেরেশতা, কোনো অপকর্ম হচ্ছে না, কেউ কিছু লিখছে না, তো ইন্ডিয়ারটা যদি গদি মিডিয়া হয় তাহলে এটা তো তেলবাজ মিডিয়া বলতে হবে। তো আজকে অনেক দিন পরে আমি দেখলাম যে জিল্লুর ভাই বলেছেন যে কেউ কেউ কার বাবা চাচারা তদবিরের হাট খুলে বসেছেন, নতুন নতুন দোকান খুলে বসেছেন, কনসালটেন্সির দোকানের হাট খুলে বসেছেন। তো আমার 5ই আগস্টের পরে এটার জন্য কি বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে? এই পরিস্থিতিটা দেখার জন্য অফিস আদালতে গিয়ে অফিসারদেরকে ধমকাবে বেআইনিভাবে কাজ করার জন্য এটার জন্য মানুষ রক্ত দিয়েছে? তো আমি মনে করি এই পরিস্থিতিটার দ্রুত সমাধান হওয়া উচিত। কারণ একটা পলিটিক্যাল পার্টির কয়েক ধরনের জবাবদিহিতা থাকে। একটা হচ্ছে তার নিজের পার্টির ভিতরে জবাবদিহিতা থাকে, কর্মীদের কাছে জবাবদিহিতা করতে হয়, তার অপোনেন্ট থাকে পার্টির ভিতরে, আবার অপোজিশন পলিটিক্যাল রাষ্ট্রে অপোজিশন যারা আছে এরাও আবার নজরে রাখে, মিডিয়াটা নজরে রাখে। তো এই জন্য আমি মনে করি যে একটা ইলেক্টেড গভর্নমেন্টের জন্য অনেক বেশি দরকার কনসেনসাস কমিশন, এবং সেখানে কনসেনসাসে কতখানি পৌঁছানো যাবে বলে মনে করছেন আপনি? বা ভাই আমি কনসেনসাসে আমি আপনাকে বলি যে আপনি আমাদের সাইদ ভাই তো অনেক সিনিয়র, আপনি দেখবেন যে কংগ্রেস মুসলিম লীগের এদের যে আলোচনাগুলি হতো একবারে বিশাল করে গদি কুলবালিশ লইয়া 2 দিন 3 দিন ব্যাপী আলোচনা হতো, এক একটা টপিক্সের উপর আলোচনা হতো হবে। এখন তো আপনার রিভলভিং চেয়ার আছে, শোয়া যায়, ঘুমানো যায়, সব কিছু করা যায়। আপনি 3 মিনিট করে কেন আপনি এক একটা আলোচনা করবেন, একটা পয়েন্টে আলোচনা করে কনসেনসাস নিয়ে ছাড়বেন সবাইকে, এইখানেই খাবেন, এইখানে যাবেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আলোচনা হবে, দরকার পরের দিন আলোচনা হবে, আপনি সম্মত হবেন সবাই, যারা সম্মত হবেন আমি গভর্নমেন্ট আমি এটা এক্সিকিউট করে দেব, অথবা আমি অন্তত ডিক্লেয়ার করবো এরা সবাই একমত হয়েছেন এবং এরা ক্ষমতায় গেলে এই কাজটা করতে বাধ্য, তারা এই কাজটা না করলে মুনাফেক হবেন। তো এই জন্য আমি আপনাকে বলি যে এই গভর্নমেন্টের অনেক দিনের মধ্যে একটা ছোট বক্তব্য ভালো দেখলাম, সেটা পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছেন, ভালো কথা। তো আপনি পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছেন, আমি নাম সহ বলতে পারি পুলিশ এই 2023, 22, 21 এক একটা পাসপোর্টের জন্য 1 লক্ষ টাকাও নিয়েছে। বিএনপির যে ছেলেদের নামে মামলা আছে, শুধু পাসপোর্ট করে সে বিদেশ চলে যাবে, 1 লক্ষ টাকা নিয়েছে। আজকে আপনি এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে দিতে চান কেন? এটা বলেন না কেন যে শেখ হাসিনার এই অর্ডার বাতিল? এটার জন্য তো অর্ডিন্যান্স লাগে না, কিছুই লাগে না। চিফ অ্যাডভাইজার বলবেন শেখ হাসিনার এই এক্সিকিউটিভ অর্ডার বাতিল, এই কি বলে এনআইডি এটা নির্বাচন কমিশনের হাতেই থাকবে। আপনি এই এনআইডি করতে কত টাকা খরচ হয়েছে আমি আজকে দেখলাম। 2011 সালে সাকাওয়াত সাহেব তার একটা লেখা, এই লেখার মধ্যে উনি বলছেন $81 মিলিয়ন, $81 মিলিয়ন, যা আমার জাতীয় বাজেটেরও বেশি ওই সময়।
$81 মিলিয়ন খরচ করে তারা ডাটাবেসটা করেছিলেন। এটা কন্টিনিউ আছে, প্রতি বছর মার্চ মাসের 2 তারিখে এটা আপডেট বলা হয়। ইন্ডিয়াতে বলা হয় 3 বার, প্রতি 4 মাসে একবার আপডেট বলা হয়। তো আমার 15 বছর বয়স পর্যন্ত সবার ডাটাবেস নেওয়া ছিল গত বছর পর্যন্ত। এইবার ইলেকশন উপলক্ষে তারা বলছেন 17 বছর পর্যন্ত তোমরা বাড়ি বাড়ি গিয়া আইন রক্ষার জন্য একটা করো, কি বলে, ডাটাবেস আপডেট করো। কেন? তো আমি আপনাকে বলছি যে আমার যেহেতু 15 বছর আছে, এটা তো অটোমেটিক্যালি আপনার ওইখানে সার্ভারে অর্ডার করা আছে, যেদিনই 15 বছর 18 বছর একদিন হবে সে সাথে সাথে ভোটার তালিকায় সে ঢুকে যাবে। তো এটার জন্য তো নতুন কিছু করার দরকার নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে কেউ যে আমি একজন আজকে এক নেতার দেখলাম যে যাদের বয়সটা নতুন ভোটার হয়েছে, যারা এদের নাম অন্তর্ভুক্ত হয় নাই, এই জন্য সময় দরকার, যারা বিদেশে আছে এদের ভোটাধিকারের জন্য সময় দরকার, এই জন্য নির্বাচন নাকি, এইগুলা না করলে নাকি নির্বাচন পারফেক্ট হবে না। এইগুলা কোনো ইস্যুই না, এটা অলরেডি সেটেলড ইস্যু। তো এই সেটেলড ইস্যুকে, সেটেলড বিষয়কে আপনি বিতর্কের মধ্যে আনতে চান, এনে বলতে চান যে নির্বাচন একটু দেরিতে হোক, আমার সময় দরকার। তো আমার মনে হয় বাংলাদেশের মানুষ এই চালাকিগুলি বুঝে, কখনো উত্তর একটু দেরিতে দেয়, কখনো উত্তরটা একটু তাড়াতাড়ি দেয়। এখানে একটা প্রশ্ন আসছে যে এই মুহূর্তে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, মানে মাঠে যারা আছে, আওয়ামী লীগ তো নাই, ভিজিবল না সেই অর্থে, জাতীয় পার্টিও একই পথে প্রায় বিলীন হবার পথে বা ভিজিবল না। আমরা যদি প্রধান অন্য দুটো দল দেখি, একটা বিএনপি আর একটা জামাত, ভোটের হিসেবে অবশ্য বিএনপি জামাতের কোনো মধ্যে তুলনা করবার প্রয়োজন পড়ে না। তারপরও দুটো দলের মধ্যে বেশ মতপার্থক্য লক্ষণীয়, এবং কোথাও কোথাও এখন আমরা সংঘাত সংঘর্ষ তাদের মধ্যে দেখছি। এবং দুপক্ষই আমি একটি কাগজে জামাতের আমিরের সাক্ষাৎকার দেখলাম, সেখানে বিএনপিকে তিনি বেশ বলা যেতে পারে নানাভাবে তিরস্কার করবার চেষ্টা করেছেন। যে সো আপনি কি মনে করেন যে বিএনপি জামাতের এই বৈরিতার শেষ পরিণতি কি হবে দেশের জন্য, কতটা কল্যাণকর, কতটা ক্ষতিকর, বিএনপি কতটা সামাল দিতে পারবে জামাতকে? জামাত কতটা অকল্যাণের কিছু না, বিএনপি আর জামাতটা এক না। বিএনপি তার ঘোষণা অনুযায়ী একটা অসাম্প্রদায়িক লিবারাল ডেমোক্রেটিক পার্টি, অপরদিকে জামাত হচ্ছে তারা একটা ইসলামিস্ট পার্টি, তারা সেখানে ইসলামী রাষ্ট্র কায়েমটা তাদের আলটিমেট লক্ষ্য। অতএব দুটোর সঙ্গে মিলে না। কিন্তু শেখ হাসিনার শাসন আমলে মোকাবেলা করতে গিয়ে কিংবা আন্দোলনের প্রয়োজনে তারা ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু আজকে সঙ্গত কারণেই তো আন্দোলন শেষে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। তাদের দূরত্বটা অবশ্য আন্দোলন চলাকালীন শেষের দিকে তারা আলাদা ছিল না, তো তখন তারা যখন বুঝতে পেরেছে বিভিন্ন কারণে তাদের সঙ্গে দূরত্ব বেড়ে গেছে, তো এটা তো দূরত্ব বাড়তেই পারে। কিন্তু এখানে জামাতের যে কৌশলটা, জামাত এখানে কিছুদিন প্রথম দিকে মনে হচ্ছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি উভয়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। এখন তারা বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গেই তাদের রিলেশনটা তারা ডেভেলপ করার চেষ্টা করছে, যে কারণে সেখানে বিএনপির সঙ্গে তাদের বিভিন্ন প্রশ্নে তাদের মতপার্থক্য তৈরি হয়েছে। তো এইটা ভোটের রাজনীতিতে খুব বড় রকম প্রভাব পড়বে না। তারপরে আরেকটা বিষয় আছে যে ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপির একটা সম্পর্ক রয়েছে বিগত দীর্ঘদিন, অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে জামাত ও ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। এখানে একটা স্বার্থের সংঘাত, এবং যে স্বার্থের সংঘাতের কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে। বরং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি এখন তো জামাতকে বাদ দিয়ে তারা অন্যান্য বাম এবং লিবারাল পার্টিগুলা, ছোট ছোট দল, তাদের সঙ্গে তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এবং যেমন গণতন্ত্র মঞ্চের সঙ্গে একসঙ্গেই তারা বিভিন্ন রকম প্রোগ্রামও করছে, তাদের সাথে আলাপ আলোচনা চলছে। অন্য বাম দলগুলোর সঙ্গেও তাদের আলোচনা অব্যাহত রয়েছে। সেই দিক থেকে তো তারা বিএনপি তার রাজনীতিকে আরও একটি স্পষ্ট করেছে যে বিষয়গুলো, যে তারা ৭২ সালের সংবিধান, মুক্তিযুদ্ধ ইত্যাদির প্রশ্নে তারা যে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। তো সেই কারণেও জামাতের সঙ্গে তাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। কেননা এখন একটা প্রশ্ন নতুন করে এসছে যে ৭১কে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এমনকি পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, লালন উৎসব, এগুলোকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় এগুলো আমরা দেখছি হামলা হচ্ছে। এখানে
দরবার শরীফগুলোর উপর হামলা হচ্ছে, বাউলদের ওপর হামলা হচ্ছে। তো এর পিছনে এক ধরনের তো রয়েছে, সেখানে জামাত সরাসরি না হলেও কিছু কিছু দল রয়েছে, অনেকেই মনে করেন, আমি জানি না এগুলোকে কেউ কাছে থেকে কেউ দূরে থেকে, হ্যাঁ কেউ কাছে থেকে কেউ দূরে থেকে, কিংবা কারো প্রচ্ছন্ন সমর্থন রয়েছে যেগুলো করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলোকে নিন্দা জানানো হচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারি না সরকার কেন নিন্দা জানাবে। নিন্দা তো আমরা জানাবো, সরকার তো অ্যাকশনে যাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন আমরা দেখছি না। এমনকি বিভিন্ন জায়গা, এমনকি এই উত্তরাতে তারা পয়লা ফাল্গুন অনুষ্ঠান করতে পারে নাই। এই উত্তরাতে একটা সংগঠন বা বাধা প্রাপ্ত হয়েছে, কই পুলিশ তো তাদেরকে প্রোটেকশন দেয়নি। তো তাদের জন্য এই বিষয়গুলো তো আমাদেরকে দেখার দরকার। হেফাজত গিয়ে মধুপুরে আপত্তি করেছে, তার আপত্তির মুখে সেখানে লালন উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যে লালন উৎসবের সঙ্গে প্রশাসনও যুক্ত ছিল। কিন্তু সেটাকে এই জায়গাগুলো তো গভর্নমেন্টকে প্রোটেকশন দিতে হবে। এখানে বলা হয়েছে বৌদ্ধবাদ এর কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এরা বলছেন বৌদ্ধবাদ মানে তো সব মানুষ, সব ধর্ম, সব বর্ণের, সবার এখানে ইনক্লুশন দরকার, সবার অন্তর্ভুক্তি দরকার। তো সেই বৌদ্ধবাদী ব্যবস্থা তো আমরা বাস্তবিত দেখছি না, বরং এখানে দেখা যাচ্ছে যে এখানে একরৈখিক সমাজ গড়ার চেষ্টা হচ্ছে। তো একরৈখিক সমাজ আমাদের ইতিহাস ঐতিহ্য কখনো সমর্থন করে না। এই জাতি কিংবা এই ভূখণ্ডের মানুষ, এখানে বহু মতের দলের মানুষ, বহু ধর্ম একসঙ্গে মিশেছে, এখানে নিজস্ব একটা সংস্কৃতি তৈরি হয়েছে। সেই অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সেটার কথা আজকে বলা হচ্ছে, এটা খুব ভালো, আমি স্বাগত জানাই। কিন্তু বাস্তবে তো আমরা দেখছি একরৈখিক কথায় আছে কাজে দেখা যাচ্ছে না, কথা এবং কাজে দেখা যাচ্ছে না। মিস্টার ঠাকুর। জি ধন্যবাদ। আপনাকে আমি একটা কথা বলি যে সাইদ ভাইয়ের কথা ধরে, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতা একত্রে যায় না। আমরা এই কথাটা 90-এর 80-র দশক থেকে বলতাম, কিন্তু পরিস্থিতির কারণে 91 সালের পর থেকে আমরা এই কথাটা খুব জোরে বলতে পারি নাই। বিএনপির ভিতরে আমরা যারা একটা আদর্শিক রাজনীতির চিন্তা চেতনা, জিয়াউর রহমানের ক্লাস পেয়েছি আমরা, ঠিক সেই কারণে আমরা বলতাম, এটা আমরা ম্রিয়মান ছিলাম। এখন একটু আমাদের কণ্ঠটা একটু প্রবল, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতা একসাথে যায় না। প্রবল এখন আমি মনে করি এটা কন্টিনিউ করবে না, কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। আমি আপনাকে বলি যে একটা ছোট্ট এই প্রবল ভাবটা থাকবে কিনা, ছোট্ট দেখুন 1935 সালের ভারত শাসন আইনের পরে 1937 সালে যখন এই উপমহাদেশে যে বিভিন্ন প্রাদেশিক নির্বাচনগুলি হয়, আমাদের এই অঞ্চলে প্রথম শেরেবাংলা একে ফজলুল হকের পার্টি, যে তিনি বললেন একটা শব্দ নাই এখন আর কি, এইটা বলতেন যে হিন্দু মহাজন হিন্দু জমিদার, মুসলমান মহাজন মুসলমান জমিদার, এদের মধ্যে কোনো ইয়ার কি বলে আচরণের কোনো তারতম্য নাই। শব্দটি ছিল তারতম্য, এখন আমি আরো শর্ট করে বলতে পারি তফাৎ নাই। এবং সেই কথা বলে উনি বললেন যে আমরা এই বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করব, মহাজনের প্রথা উচ্ছেদ করব। উনি জিতে গেলেন। আমরা 50 সালে আমরা বিনা ক্ষতিপূরণে আমরা জমিদারি উচ্ছেদ করলাম, মহাজনের প্রথা উচ্ছেদ করলাম কাগজে কলমে, কিন্তু অন্যান্য অঞ্চলে তো এইভাবে হয় নাই। তো এই জন্য আমি বলছি যে বাংলাদেশ এই ক্ষেত্রে অনেক এগিয়ে আছে আমাদের পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ। তো এই জন্য আজকে একটা ছোট্ট নতুন খুব ইয়াতে আপনার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, জামাত জাতিসংঘের তদন্ত কমিটির কাছে কোনো বক্তব্য দেয় নাই। তাদেরকে বহুবার যোগাযোগ করা হচ্ছে, সমস্ত পার্টি, ইভেন জাতীয় পার্টি, আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি গণহত্যার সম্বন্ধে তারা বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। জামাত গণহত্যার সম্পর্কে কোনো বক্তব্য দেয়নি। এবং আমাদের সংবিধানে গণহত্যা সম্পর্কিত যে অনুচ্ছেদ আনার যে প্রপোজালটা, এটাতে জামাত অসম্মতি প্রকাশ করছে, গণহত্যার ইয়াতে আনতে চায় না, গণহত্যার অনুচ্ছেদ আনতে চায় না। তো আমি মনে করি গণহত্যার অনুচ্ছেদ সংযোজন করা উচিত বিএনপির 31 দফায়, এটা যুক্ত করে বলা উচিত যে আমরা একটা ক্লজের মধ্যে উপদফা হিসেবে যুক্ত করে দেওয়া উচিত যে বিএনপি ক্ষমতায় গেলে 71-এর গণহত্যার বিচার হবে, 24-এর গণহত্যারও বিচার হবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশে আমার মনে হয় যে বিএনপির হাতে এইবারই প্রথম একটা সুযোগ আসছে নতুন পরিবেশে একটা সত্যিকারের জাতীয়তাবাদী রাজনীতি, যেটা শেষ পরিণত হচ্ছে আন্তর্জাতিকতাবাদ, এইরকম একটা জাতীয়তাবাদী, পিওর জাতীয়তাবাদী, দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক একটি রাজনীতি গড়ে তোলা, আদর্শিকভাবে একটা পার্টি গড়ে তোলার সুযোগ এবং সময় এসেছে, বিএনপিটা কাজে লাগাবে।
জি, মিস্টার সাইদ খান, আপনার কাছে একটু আওয়ামী লীগ নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আমরা বুঝতেও পারি না যে সরকার আসলে কি চাইছে শেষ পর্যন্ত, আওয়ামী লীগে কোন জায়গায়। বিচারের দাবিটা সাধারণভাবে সবাই একমত যে যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের কঠোর শাস্তি হোক এবং দ্রুত তাদের বিচারের আওতায় আনা হোক। এবং সাধারণ মানুষের প্রশ্ন তুলে যে এদের অনেকেই পালিয়ে কিভাবে গেলেন এই সরকারের আমলেই, সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? কেউ কেউ তাকে ব্যান করতে বলছেন, কেউ কেউ তাকে নির্বাচন করতে দেওয়া হবে না বলা হচ্ছে, একথাও কেউ কেউ বলছেন যে এই বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। সো আওয়ামী লীগ কেন্দ্রিক যে আলোচনাটা, সেটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, অপরাধ তো ব্যক্তি করে, আসলে তো দল অপরাধ অনেক দেশে হয় না, একটা দলকেও তো আপনি সন্ত্রাসী হ্যাঁ, দল দল। হিসেবে কিন্তু এখানে অনেক আইনে আওয়ামী করতে লীগের পারেন। আমলে যেটা হয়েছে যে এখানে কোনো দলীয় সিদ্ধান্তে নয়, শেখ হাসিনা এবং তার ক্যাবিনেটের সিদ্ধান্তে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে। আর একটা হচ্ছে যে এই সরকারগুলো, আমাদের দেশের সরকারগুলো যখন ক্ষমতায় যায়, দলগুলো ক্ষমতায় যায়, তখন দল পিছনে পড়ে থাকে, দলের কোনো ভূমিকা থাকে না, দল এটা থাকে। আর একটা হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতায় আমরা যেটা লক্ষ্য করি, এমনকি জামাতকে শেষবারে যখন নিষিদ্ধ করা হলো, তো জামাত আপার হ্যান্ড পেয়েছে, জামাতের কোনো ক্ষতি হয় নাই, বরং মনে হয়েছে যে এই মুভমেন্টে জামাত বোধহয় সবচেয়ে অগ্রণী, এই ধরনের একটা ধারণা কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এটা করেছিল। ঠিক তেমনই করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে, যদি ধরুন আর কি যুক্তির খাতিরে নিষিদ্ধ করলো, এই নিষিদ্ধ করার মধ্য দিয়ে একটা মেসেজ যাবে, সেই মেসেজটা দেশের জন্য ইতিবাচক না। আর একটা হচ্ছে আমাদের দেশে দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুটো দল, আওয়ামী লীগ এবং বিএনপি। তো আমরা যদি দেখি যে ভোটের রেশিও তাদের প্রায় সমান সমান। অতএব একটা মতের লোকদেরকে রাজনীতির প্রক্রিয়ার বাইরে রাখা, সেটা যদি হয়, যেমন আমি যুক্তির খাতিরে ধরি, তো মোশাররফ সাহেব বিতর্ক করতে পারেন যে না, যে আওয়ামী লীগের 20% ভোট আছে, জামাতের 20% ভোট আছে, না জামাত না বিএনপি, সরি বিএনপির 20% সলিড ভোট, হ্যাঁ ধরেন দলের ভোট, আর 60% মানুষ হচ্ছে নিরপেক্ষ। তো এই যে 20% লোক, তাদেরকে মানে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা, এটা ঠিক না। আর আওয়ামী লীগের যেমন ধরুন বিএনপিকে বাইরে রেখে যে দুটো নির্বাচন করা হলো, গ্রহণযোগ্যতা পায়নি। ঠিক তেমনই করে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি আবার একটা নির্বাচন হয়, এই নির্বাচন আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। এমনকি যে কারণে জাতিসংঘের যে সুপারিশ, সেখানে কিন্তু তারা কোনো দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছে, পক্ষে না। তা আমিও তাদের সাথেও একমত যে আসলে কোনো দল নিষিদ্ধ করা বাংলাদেশের বাস্তবতা এটা অনুমোদন করে না, এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবে। অতএব সেই জায়গা থেকে আমাদেরকে দরকার। আর একটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা ডাই হার্ড কর্মী বাহিনী আছে, ধরুন এটা কমে যাবে, কিন্তু আছে তো একটা সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকে আপনি মূলধারা রাজনীতি থেকে দূরে রাখবেন। এবং মূলধারার রাজনীতি থেকে দূরে রাখা মানে সেখানে কি হবে? সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, বিপদগামী হবে। তো এইটা গণতন্ত্রের জন্য এটা ইতিবাচক ফল বয়ে আনবে না। অতএব সেই বিবেচনায় কোনো দলকেই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা উচিত না। আপনি যদি ডেমোক্রেসি প্র্যাকটিস করতে চান, তাহলে সবাইকে এটা করতে হবে। আর গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখা মানে আরো কিছু সন্ত্রাসী দল জন্ম দেবে। এই প্রসঙ্গে জামাতের প্রসঙ্গটা আসছে, যেটা আমি মিস্টার ঠাকুরের সঙ্গে আলোচনা করছিলাম, যে জামাতের তো এখন পর্যন্ত নির্বাচন মানে নিবন্ধনের ইস্যুটা সুরাহা হয়নি আদালতে। আপনি কি মনে করেন যে এটা হওয়া উচিত? আমি মনে করি যে নির্বাচনের মধ্য দিয়েই ফয়সালা হওয়া উচিত যে জনগণ কার সঙ্গে আছে, কার সঙ্গে নেই। তো আজকের বাস্তবতায় হ্যাঁ, আর একটা হচ্ছে যে এই নিবন্ধন যে প্রক্রিয়া ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যে বক্তব্যটা যেটা আছে যে জামাত যে জন্য নিষিদ্ধ হয়েছিল, সেই বিষয়টা তো অবশ্যই বিবেচনা করা উচিত। সেটা হলো যে গণতন্ত্রের প্রশ্নে তাকে যদি সংবিধান, তার গঠনতন্ত্র সংশোধন করার প্রয়োজন হয়, তাকে সংশোধন করতে হবে। আদারওয়াইজ সেটা তো বোধহয় তারা কিছু করেছে, যদি নামেও তো তারা খানিকটা পরিবর্তন এনেছে, সেই পরিবর্তনটা করার দরকার। আর একটা হচ্ছে যেটা মোশাররফ সাহেব যেটা বলেছেন, আমিও মনে করি যে আমাদের যেসব জাতীয় প্রতীক, যেমন ধরুন শাপলা, তারপরে ধরেন দাড়িপাল্লা বলেছেন, দাড়িপাল্লাও আমাদের একটা প্রতীক, আদালতের প্রতীক, এগুলো কারো প্রতীক হওয়া উচিত না। জি, মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর। ধন্যবাদ। আমি সাইদ ভাইয়ের সাথে আমি মনে করি যে দ্বিমত না, আমি এটাকে আরও এগিয়ে নিতে চাই। সেটা হচ্ছে যে নিষিদ্ধ না, বরঞ্চ আওয়ামী লীগের বিলুপ্তি চাইতে পারে। এবং বিলুপ্তিটা কিভাবে হয়? আপনি দেখুন 52 সালে ছাত্রদের উপর গুলি করার মধ্য দিয়ে মুসলিম লীগ সরকার বেসিক্যালি অকার্যকর হয়ে যায়।
এটা আত্মহত্যা করে। আওয়ামী লীগ ঠিক আত্মহত্যা করেছে 5ই আগস্ট, আত্মহত্যা হয়েছে, এবং এখন তাকে দাফন কাফন বা বিলুপ্তি ঘোষণা করা। তো বিলুপ্তি ঘোষণা করতে গেলে তো একটা নির্বাচন লাগবে, একটা নির্বাচনের মানুষকে করতে হবে, আনুষ্ঠানিকের মাধ্যমে জনগণ এটাকে বিলুপ্ত ঘোষণা করবে, যে ধরুন 2 সিট নামে থাকবে হয়তো, হ্যাঁ, দিয়ে বলবে যে ইয়েস তুমি বাংলাদেশে মুসলিম লীগের নবতর সংস্করণ আওয়ামী লীগ, যাও জায়গা মতো চলে যাও। এই পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। তো আরেকটা জায়গা মতো চলে যাও মানে কি, ওই জায়গা মতো চলে যাও মানে মুসলিম লীগের মতো বিলুপ্তির যে জায়গা, সেই জায়গায় স্বাভাবিক প্রক্রিয়া, জনগণের প্রক্রিয়া, মানে জনগণের ভোটাধিকারের মাধ্যমে একটি ভূমিদস্য পরাজয়ের মাধ্যমে আওয়ামী লীগের কেউ 8 সিট বা 2 সিট পেল বলেই তাকে বলা যাবে না যে তোমার আর রাজনীতি করার দরকার নেই, কারণ অনেকে সিটও পায় না, সেও করবে। আমি মনে করি না যে আওয়ামী লীগের যারা কথাবার্তা বলে, আমি তো দেখছি যে এদের মধ্যে কোনো রাজনীতির কোনো অভিব্যক্তি বা কোনো অভিলাষ কিছুই আছে, অভিপ্রায় কিছুই নেই। আপনাকে আরেকটা বলি যে 500 জন, যে কেউ যদি হয় কি বলে যে স্বতন্ত্র ইলেকশন করতে যায়, 500 জন তাকে করতে হবে, কি বলে অ্যাফিডেভিট দিয়ে বলতে হবে। তো এটা তো এক ধরনের সাংবিধানিক অধিকারের ব্যত্যয়। এটা করছেন কেন? বদিউল আলম মজুমদার এটা প্রস্তাব দিচ্ছেন কেন? আমার মনে হয় যে এটা উন্মুক্ত করে দেওয়া উচিত। এই যে স্বতন্ত্র নির্বাচন করার প্রক্রিয়াটাকে আরো সহজ করা উচিত। শুধু দলের কাছে মাথা বিক্রি করে দিব যে দল কেউ চাইলো না আর তিনি রাজনীতি করতে পারবেন না, নির্বাচন করতে পারবেন না, এবং এটাকে আপনি আমলাদের হাতে ছেড়ে দিবেন। একজন আমলা বলবেন যে এটা যথাযথভাবে এই এফিডেভিটটা সম্পন্ন হয় নাই, এই জন্য বাতিল, আপনার কি বলে প্রার্থিতা বাতিল, এটা দেওয়া উচিত। আরেকটা হচ্ছে, আমি মনে করি যে নির্বাচনকে সহজতর করার জন্য আপনাকে নির্বাচন কমিশনের লোকজন এখন সিনিয়র হয়েছে, ডিএস জয়েন্ট সেক্রেটারি লেভেলের চাকরি করে অনেকে, এবং নির্বাচন কমিশনের জন্য আলাদা নির্বাচনী সার্ভিস কমিশন করা উচিত, এবং এদের মধ্য থেকেই রিটার্নিং অফিসার এদের মধ্য থেকে হওয়া উচিত, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এদের মধ্য থেকে হওয়া উচিত। দেন আপনি নির্বাচনে যে অ্যানোমালিটা হয়, এটা আমার মনে হয় কমে আসবে বাংলাদেশে, এবং বাংলাদেশে একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এগুলো একটি পদক্ষেপ আমি মনে করি। জি, আমি মিস্টার আবু সাইদ খান একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে সরকারের এর আগেও আপনি আলোচনা করেছেন, সরকারের পারফরমেন্স সব মিলিয়ে কি মনে হচ্ছে? এমনি করিডোরে কিছু আলোচনা আছে যে সরকারে হয়তো রদল বদল কিছু রিশাফল হতে পারে, কারণ অন্তত একজন উপদেষ্টা তো পদত্যাগ করবেন, সেই আলোচনা শোনাই যাচ্ছে, তার রিপ্লেসমেন্টের দরকার হবে, এর বাইরেও হয়তো আরও কিছু হতে পারে। বাট সামগ্রিকভাবে আপনি কি মনে করেন তারা রাইট ট্র্যাকে আছেন বা ঠিকঠাক মতো ডেলিভার করতে পারছেন? প্রথমত হচ্ছে দেশ চালানো এটা একটা রাজনৈতিক কর্মকাণ্ড। তো সেটা রাজনীতিকরা যেভাবে অভ্যস্ত থাকেন, যেভাবে পরিচালনা করার দক্ষতা দেখাতে পারেন, সেটা বাইরের কেউ পারে না। তারপরে আমরা দেখেছি যে বাংলাদেশে কমপক্ষে তো 3-4টা তত্ত্বাবধায়ক সরকার, তারা কিন্তু 3 মাসের জন্য তারা কিন্তু দক্ষতার পরিচয় দিয়েছে, এবং তারা রুটিন ওয়ার্ক, তাদের মূল কাজ নির্বাচন করা। এই সরকার সেই কারণে আমার মনে হয় এই সরকারের সিলেকশনটা ঠিক মতো হয়নি। এখানে আমরা কিছু দুর্বল কিংবা কিছু লোকদেরকে দেখেছি যাদের পারফরমেন্স মোটে সন্তোষজনক না। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে দিন যত ঘনাচ্ছে যে খুব বেশি দুর্বল। তো এইটা আমরা তাদের কাছ থেকে আশা করি না, এবং আমার মনে হয় যে সেই ক্ষেত্রে যে দরকার হলে গভর্নমেন্ট এটাকে নতুন করে ভাবতে পারে, যোগ্য লোকদেরকে কিভাবে তারা করবে। আর একটা হচ্ছে এই সরকার নিয়ে দীর্ঘদিন কন্টিনিউ করা ঠিক না, যে যদি এটা মনে করেন যে এটা বরং দ্রুত নির্বাচনে যাওয়াটা ছাড়া কোনো বিকল্প নেই। মানে সেটা কি অনির্বাচিত সরকার বলে না তাদের পারফরমেন্স দেখে আপনার? তাদের পারফরমেন্স তো অনির্বাচিত সরকার অনেক সময় দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, এটা হয়, আমরা সেটা সমর্থন করি আর না করি, দক্ষতা দেখাতে পারে। কিন্তু এই সরকার সেই দক্ষতা দেখাতে পারছে না। এমনকি যে তারা যেমন ধরুন আমাদের এখন পর্যন্ত যে প্রশাসনিক কর্মকর্তাদেরকে করতে পারছে না, তাদের ভিতর যে দ্বন্দ্ব ইত্যাদি আছে স্পষ্ট করে দেওয়া উচিত। মোশাররফ যথার্থই বলেছেন যে এই লোক থাকবে, মানে যারা যারা অপরাধ আছে বাকিদেরকে গ্রহণ করতে হবে। পুলিশের ক্ষেত্রেও যারা অপরাধ করেছে, তো অপরাধ তো আর সাধারণ সিপাহীরা করে না, তো সাধারণ সিপাহীরা অনেক সময় তারা নির্দেশিত হয়, কিন্তু সেখানে যারা হুকুম দিয়েছে তাদেরকে ফাইন্ড আউট করা উচিত, এবং ফাইন্ড আউট করে এগুলো চিহ্নিত করা উচিত। কিন্তু সেই কাজগুলো কেন ডিলে করা হচ্ছে, এর কারণটা কি? আমার কাছে মনে হয় এই ক্ষেত্রেও সরকার যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারছে না। এখানে কতগুলো মন্ত্রণালয়,
যেমন স্বাস্থ্যের মতো মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ জায়গা, স্বরাষ্ট্র মতো মন্ত্রণালয়, সেখানে তাদের যে পারফরমেন্স সেটা মোটেই সন্তোষজনক নয়। আমরা তো আরও কিছু আশা করি। এর মানে এই না বাণিজ্য বলতে পারেন আপনি। হ্যাঁ, বাণিজ্য বলতে পারি। তো আমরা একটা ধারণা, আমাদের এখানে একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে ব্যবসায়ী লাগবে, বাণিজ্য মন্ত্রীর জন্য ব্যবসায়ী লাগবে, ব্যবসায়ী ছাড়া হবে না। বরং ব্যবসায়ীরাই বরং তারা নীরব থাকে, সিন্ডিকেট ভাঙতে চায় না, ব্যবসায়ীদের সাথে রিলেশন মেনটেন করতে চায়। তো এই সরকারের মাথায় কে বা কারা ঢুকালো যে একজন ব্যবসায়ী দরকার? কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে এনগেজমেন্টটা দরকার, প্রাইভেট সেক্টরের সঙ্গে না, সেই এনগেজমেন্ট তো হতেই পারে, কেউ করতে পারে। সেটার জন্য তো একজন অর্থনীতিবিদ হতে পারে, একজন দক্ষ প্রশাসক হতে পারে, একজন ভালো রাজনীতিবিদ হতে পারে, ব্যবসায়ী হতে হবে নট নেসেসারি। হ্যাঁ, অতএব ব্যবসায়ী তাকে হতেই হবে, এটা ঠিক না। আর একটা হলো, হ্যাঁ, ব্যবসায়ী সে হতে পারে, কিন্তু তাকে তো ব্যবসায়ী অন্য মন্ত্রণালয়েও থাকতে পারে। হ্যাঁ, অন্য মন্ত্রণালয়ে থাকতে পারে, সেটা তার যোগ্য কিনা এটা হচ্ছে বিবেচ্য বিষয়। জি, শেষ করেছেন আপনি? আমার কাছে শেষ মনে হচ্ছে এই সরকার একটা নন সিরিয়াস গভর্নমেন্ট। ইটস লাইক এ বাফুফে, আমাদের ফুটবল ফেডারেশন, ক্রিকেট ফেডারেশন বা ইন্টারন্যাশনালি ফিফা, এই টাইপের অলিম্পিক, এইরকম টাইপের আর কি, যে একটা নন সিরিয়াস গভর্নমেন্ট। একটা খেললাম তো খেললাম, হারলাম তো হারলাম, জিতলাম তো জিতলাম, এটা দিয়ে রাষ্ট্র চলে না। তো এই জন্য যে এই সময়ে যেটা দরকার সেটা হচ্ছে যে আমি সাপ্লিমেন্ট করতে চাই যে এই অস্বাভাবিক সময়গুলিতে সরকারগুলিতে আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে, এবং এই দুটা মন্ত্রণালয়ের কোনো আমি খুব ভালো যে পারফরমেন্স দেখছি তা না কিন্তু, বুঝছেন। এবং আপনাকে যেটা বললাম যে এই সবগুলি কাজই, এই যেমন ধরুন এই যে কি বলে এনআইডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার নিয়ে যাওয়া, এটা একটা আইন মন্ত্রণালয়ের কাজ, এটা একদিনের কাজও না। এই অর্ডারটা বাতিল, রহিত করা হইল, শেষ, আর তো কোনো কাজ নাই। রহিত করতে এত সময় লাগে? তো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় 45 ডেজ কি লাগে যে খুনি পুলিশ কয়জন আছে বের করতে? লাগার কথা তো না। আপনার সংস্থাপন মন্ত্রণালয়ে কোন কোন অফিসাররা আওয়ামী লীগের সাথে নির্বাচনে কারচুপি এবং অন্যান্য উদ্যোগ গ্রহণ করছে, এদেরকে ছাড়া বাকিদেরকে সবাইকে আপনি এই নির্ভয় দেন। আপনি বলেন যে কনফিডেন্সে আনেন, আস্থায় আনেন, যে বলেন যে ভাই তোমরা কাজ করো, আমার গণ অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, আসো নির্ভয়ে কাজ করো। আপনি সবাইকে ভীতির মধ্যে রাখছেন, সবাইকে আপনি সাপ্রেশনের মধ্যে রাখছেন, কেউ কাজ করছে না। মামা খালু আর টাকা, মামা খালু আর টাকা, এই তিন প্রজাতির জন্য কাজ করে, আর কার জন্য কোনো কাজ করছে না, কোনো কাজ হচ্ছে না। আপনাকে সত্যি বলছে। তো এই জন্য এই অবস্থায় দেশ চলতে পারে না। আমি মনে করি যে এক্সপেরিমেন্ট তো হলো 6 মাসের একটা, তো 6 মাসের এক্সপেরিমেন্টের পরে আমার মনে হয় যে এখন সংস্কার যা হবার, এটা কি হবে এটা মানুষ বুঝে ফেলছে, এই চালাকি। আমার মনে হয় দ্রুত নির্বাচনের দিকে গেলে যারা আছেন এখানে এরাও মুক্তি পাবেন, দেশ জাতি মুক্তি পাবে। আরেকটা ছোট্ট বিষয় আপনি খেয়াল করি, আপনি দেখবেন যে আমাদের সমন্বয়কদের মধ্যে যারা আমাদের সাথে টক শোতে আসে বিভিন্ন চ্যানেলে, বলে বিপ্লবীদের জন্য ফাঁসির দড়ি এগিয়ে আসছে। বেশ কয়েকজন সমন্বয়ক বলে আমাদের জন্য তো ভাই ফাঁসির দড়ি এগিয়ে আসছে, আপনারা তো ভালো থাকবেন। কেন এই ভয়? কেন এই ভয়? কেন গণ অভ্যুত্থানোত্তর পরিস্থিতি যদি অপকর্ম না করে থাকেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে রক্ষা করবে, আমরা বিএনপি আপনাদেরকে রক্ষা করব। কিন্তু কুকর্ম করলে, কুকর্মের জন্য তো যেমন শেরে বাংলাকে ফজলুল হক বলছেন, মুসলমান মহাজন হিন্দু মহাজন, আর হিন্দু জমিদার মুসলমান জমিদার, এদের আচরণের তারতম্য নাই, চরিত্রের তারতম্য নাই। তো তুমি যদি কুকর্ম করে দেখো, আওয়ামী লীগের কুকর্মের সাথে তোমার কুকর্মের তো কোনো পার্থক্য নাই ভাই। বাজানরা সাবধান হন, ভালোভাবে চলেন, এবং ফাঁসির দড়ি টড়ি হবে না। আমরা কুকর্ম না করলে আমরা প্রোটেকশন দেবো, আর কুকর্ম করলে একেবারে আওয়ামী লীগের যারা কুকর্ম করছে এদের যে বিচার হবে, এদের সাথে আপনাদের বিচার হবে। জি, মিস্টার আবু সাঈদ খান, শেষের দিকে আমরা ক্লোজিং রিমার্কস। আচ্ছা, আমি প্রথমত হচ্ছে যে এই যে গণতন্ত্রের আবহ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু সাংবাদিকরাও এখানে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে অনেকটা বাধাপ্রাপ্ত হচ্ছে। পাইকারি হারে গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করবার ক্ষেত্রে সাংবাদিকদের একটা ভূমিকা আছে, অনেকে তো বলেন। সাংবাদিকরা পথ হারিয়েছে, বিভ্রান্ত হয়েছে, একদল দলকানা সাংবাদিক তৈরি হয়েছে, তাদেরকে নির্দেশ হতে পারে, তাদেরকে চিহ্নিত করা যেতে পারে। কিন্তু সাধারণ সাংবাদিকরা
এবং তারা অনেক জীবন বাজি রেখে সংবাদ পরিবেশন করেছে। এবং এখানে দীর্ঘদিন 15 বছর বিরোধী দল ছিল না পার্লামেন্টে, তখন বিরোধী দলের দায়িত্ব পালন করেছে তো সংবাদপত্র, গণমাধ্যম, এবং গণমাধ্যমই সমস্ত শেখ হাসিনার চরিত্রকে তাদের তুলে ধরেছে। এবং এখানে রাঘব বলদেবকেও পুরোপুরি ভয়ের সংস্কৃতি ছিল, তার মধ্যে অত্যন্ত সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে তারা সব কিছু তুলে ধরেছে, স্পষ্ট করেছে। অতএব সেই সাংবাদিকদের ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট অভিযোগ কারো বিরুদ্ধে থাকে তো সেটা তার বিরুদ্ধে মামলা করুন। কারো যদি ব্যাংক অ্যাকাউন্টে অসঙ্গতি থাকে মামলা করুন, কিন্তু পাইকারি হারে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করবেন, কিংবা সাংবাদিকরা অন্য অপরাধ করতে পারে, দলগানা হতে পারে, দালালি করতে পারে, কিন্তু হত্যা মামলায় তাদেরকে আসামি করবেন, এটা তো হতে পারে না। তো তাদেরকে এই হত্যা মামলার আসামি করা এবং সাংবাদিক সহ বিভিন্ন লোকেরা যারা, এমনকি রাজনৈতিক কর্মী যারা প্রশাসন থেকে, সরকার থেকে অনেক দূরে ছিল, তাদেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে। এটা হাস্যাস্পদ ব্যাপার। এবং এইগুলোর মধ্য দিয়ে মামলা সম্পর্কে, আদালত সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তো আমার কাছে স্পষ্ট মনে হয়, আমার যেটা মনে হয় যে তদন্ত সাপেক্ষে এগুলো তাদেরকে অব্যাহতি দেওয়া উচিত, যাতে হত্যা মামলায় এই ধরনের মামলা দিয়ে কাউকে হয়রানি না করা হয়, এবং সাংবাদিকদেরকে তাদের কলমের স্বাধীনতা, শিল্পীদের তুলির স্বাধীনতা, এবং সেখানে সংস্কৃতি কর্মীদের তাদের কর্মকাণ্ডের স্বাধীনতা নিশ্চিত করা দরকার। মিস্টার ঠাকুর, ধন্যবাদ। আমি মনে করি যে ভেরি গুড ক্লোজ রিমার্কস ফ্রম আবু সাইদ ভাই, যে উনি খুব ভালো সুন্দর বলেছেন। এবং আমি সাথে সাথে আমি এটা যোগ করব যে সাংবাদিকদেরকে আসলেই গণতন্ত্রের জন্য যেমন অধিক গণতন্ত্র দরকার, ঠিক তেমনি ভালো সাংবাদিকতার জন্য আরও বেশি স্বাধীনতা দরকার। তো এটা দিলেই আমি মনে করি যে এটা আসবে, এবং সকল দলের মধ্যে যাতে গণতন্ত্রের চর্চা হয়, সকল দল যেন নিজেদের আভ্যন্তরীণভাবে নিজেদের ভিতরেই যেন একটা পরিবর্তন আনার তাগিদ অনুভব করেন। এইটাই হচ্ছে আমার ক্লোজিং রিমার্কস। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আবু সাইদ খান এবং মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, মোশাররফ আহমেদ ঠাকুর যেমনটা বলছিলেন যে গণতন্ত্রের জন্য অধিক গণতন্ত্র দরকার এবং সাংবাদিকতা স্বাধীনতার জন্য আরও বেশি স্বাধীনতা দরকার। এবং মিস্টার আবু সাইদ খান যেটা বলছিলেন যে এই সরকারের মধ্যে একটা প্রবণতা আছে, বা তার সংস্থাগুলোর মধ্যেও একটা প্রবণতা আছে সব কাজ পাইকারি হারে করার। এই পাইকারি হারে কাজটা করা তাদের আসলে বন্ধ করতে হবে। এবং নতুন দলের ভবিষ্যৎ নিয়ে ওনারা আলোচনা করেছেন। সব কথার মূল কথা, কোনো কিংস পার্টি বাংলাদেশে সফল হয়নি, হবে না। অনেকে 70 দশকের 80 দশকের উদাহরণ টানেন। 80 দশকের কিংস পার্টিও আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা সকলেই জানি। 70-এর দশকের পরিস্থিতিটা খানিকটা ভিন্ন ছিল, সেটা অনেকে ব্যাখ্যা হিসেবে দাঁড় করাবার চেষ্টা করেন, সেটা নিয়ে আলোচনা বা বিতর্ক হতে পারে। তবে সাম্প্রতিককালে সরকার খুব ভিজিবল নয়, সেটা ওনারা বলেছেন। একটা নন সিরিয়াস গভর্নমেন্ট বলছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, অস্ত্র উদ্ধারের ব্যর্থতা সহ নানা ক্ষেত্রেই তারা ব্যর্থতার চিত্র তুলে ধরেছেন। জামাত বিএনপির মধ্যকার বিরোধ নিয়েও এই আলোচনায় ওনারা দুজনেই বলেছেন যে জামাতের যে আদর্শিক অবস্থান সেটা আসলে বাংলাদেশের মূল স্পিরিটের সঙ্গে এখন পর্যন্ত সামঞ্জস্যপূর্ণ নয়। তারা হয়তো দল হিসেবে খানিকটা শক্তিশালী, তাদের হয়তো নানা ধরনের শক্তি আছে, কিন্তু জনমনে স্থান করে নেবার জায়গায় এখনও তারা নানা কারণে যেতে পারেননি। এবং এই কথা ওনারা বলছিলেন যে এই ধরনের সরকার, এই সরকার যে পারফরমেন্স গত 6 মাসে দেখেছে, তাতে তার আসলে আর দীর্ঘদিন ক্ষমতায় থাকবার কোনো কারণ নেই, উচিত হবে না, তাদের নিজেদের স্বার্থ উচিত হবে না। একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন করাই তাদের একমাত্র এখন লক্ষ্য হওয়া উচিত। যে কারণে ওনারা মনে করেন যে ওই কমিশন যেটা হয়েছে, সেই কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও যদি মনে করেন যে সকল বিষয়ে জাতীয় ঐকমত্য তারা প্রতিষ্ঠা করবেন, সেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে, সেটাও সফল হবে না। নির্বাচন কেন্দ্রিক যেটুকু জাতীয় ঐকমত্য দরকার সেটুকু যদি তারা মনোনিবেশ করেন তাহলে হয়তো তারা খানিকটা সফল হতে পারেন। এবং সব কথার সঙ্গে আরেকটা বিষয় এসেছে যে বিগত স্বৈরাচারী শক্তি বা ফ্যাসিস্ট শক্তি বা দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে। এবং এই আলোচনা করতে করতে জামায়াত ইসলামের প্রসঙ্গ আলোচনার মধ্যে এসেছে, 71-এ তাদের ভূমিকা এবং তার পরবর্তীকালেও তাদের বিভিন্ন ভূমিকা নিয়ে আলোচনা করেছেন আমার অতিথিরা। এবং দুজনেই বলছেন যে কোনো দলকেই, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, কোনো দলকে নির্বাচনের বাইরে রাখার
পক্ষপাতী তারা নন, তারা মনে করেন জনগণ কি আসলে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতাটা দিতে হবে এবং জনগণই ডিসাইড করবে, এবং সে যদি সত্যিকারের ক্ষমতাটা পায় জনগণ বুঝবে, এমনকি খারাপ কাউকে যদি সে নির্বাচিত করতে চায় করবে। পৃথিবীতে বহু নজির আছে, হিটলার এরকম নজির, মুসোলিনি এরকম নজির, এবং সেটা জনগণ যদি সেরকম নেতৃত্ব নির্বাচন করে তার কুফল তাকে ভোগ করতে হবে, বাট জনগণের ক্ষমতার উপরেই আসলে নির্ভর করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।